হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর মাধ্যমিকের এবিটিএ যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের হচ্ছে পেজ নম্বর 182 থেকে শুরু করব। ঠিক আছে? তো তোমরা প্রত্যেকেই জানো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের যে টেস্ট পেপার সিরিজ সেটা হচ্ছে শুরু করেছি। তো তার মধ্যে আমাদের ফিজিক্যাল সায়েন্স পাশাপাশি লাইফ সায়েন্সও চলছে। তো এখানে আমরা আজকে যে 182 নম্বর পেজ শুরু করব তার মধ্যে আমাদের প্রথমে কি থাকে, এমসিকিউ থাকে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এমসিকিউ থেকে স্টার্ট করব। ওকে, তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট দেখো, আমরা প্রত্যেকেই হচ্ছে ওয়ান বাই ওয়ান যখন পেজগুলো সলভ করবো তখন এখানে আমাদের অনেক কোয়েশ্চেনই কিন্তু রিভাইজ হবে। তো এখানে দেখো, যখনই হচ্ছে তোমার কোয়েশ্চেন রিভাইজ হবে তখন কিন্তু যখন তুমি এক একটা কোয়েশ্চেন বারবার দেখবে এবং সেগুলো অ্যান্সার তোমার জানা থাকবে, তখন কিন্তু তোমাদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। তো সেই জন্য হচ্ছে প্রত্যেকটা পেজ হচ্ছে মিনিমাম কম হলেও তোমাদের 500 থেকে 700 পেজ হচ্ছে কমপ্লিট করা দরকার। আর সেই জন্য হচ্ছে পুরো পেজ হচ্ছে পরপর আমরা কমপ্লিট করব। আর তাই আজকে যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো, বঙ্গ পাঠশালায় অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে হচ্ছে বেল আইকন, যেটা হচ্ছে অল বেল আইকন, সেটাকে অবশ্যই প্রেস করে রাখো। কারণ যে কোনো সময় হচ্ছে আমাদের যতগুলো হচ্ছে পেজ আপলোড হবে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে? তো স্টুডেন্ট দেখো, ফার্স্টে আমাদের কি বলেছে, বলেছে মেরু যদি দেখা যায় যে বায়ুস্তরে, তা হলো মানে বায়ুমণ্ডলের যে স্তরে মেরু যদি দেখা যায় সেটি নাম কি? সেটা কি হবে? আয়নোস্ফিয়ার। ঠিক আছে? তবে অনেক সময় খেয়াল করবে আয়নোস্ফিয়ার না দিয়ে থার্মোস্ফিয়ার দেয়। তো সেক্ষেত্রে আয়নোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার একই, সেক্ষেত্রে অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। তো এখানে যেহেতু আয়নোস্ফিয়ার আছে তাই আয়নোস্ফিয়ার, কোথাও থার্মোস্ফিয়ার থাকলে থার্মোস্ফিয়ার আমাদের অপশন হবে। ঠিক আছে? চলো চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে? কখন আচরণ করে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো? আচ্ছা, এখানে আগে একটা কনফিউশন আমি তোমাদেরকে ক্লিয়ার করি। অনেকে কি করে, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে যে প্রবলেমটা থাকে এটা বুঝতে পারে না। তো এখানে খেয়াল রাখতে হবে যে বাস্তব গ্যাস কোনগুলো আর আদর্শ গ্যাস কোনগুলো। তো বাস্তব গ্যাস সাধারণত যেসব গ্যাসগুলো হচ্ছে বাস্তবে পাওয়া যায়, কিন্তু আদর্শ গ্যাস হচ্ছে সেইগুলো যারা হচ্ছে একমাত্র চার্লস এবং বয়েলসের সূত্র মেনে চলে, বা বলতে পারি আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে। ঠিক আছে? তো সেক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এটা যারা মেনে চলে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে হচ্ছে এই ধরনের কোনো গ্যাসই হচ্ছে পাওয়া যায় না। বোঝা গেল? কিন্তু কিছু কিছু সময় থাকে যখন হচ্ছে আমাদের এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি যে সমীকরণ, এই সমীকরণটা মেনে চলে আমাদের বাস্তব গ্যাস। এবং সেটা সেই পরিস্থিতিটা কি, যখন হচ্ছে উষ্ণতা হচ্ছে উচ্চ থাকে, মানে অনেক বেশি উচ্চতা থাকে, মানে অনেক বেশি হচ্ছে তাপমাত্রা থাকে এবং চাপ হচ্ছে অনেক কম থাকে, তখন কিন্তু বেসিক্যালি আমাদের বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে? তাহলে এটা খেয়াল রাখতে হবে। টেম্পারেচার কি থাকে? হাই থাকে, মানে অনেক বেশি উষ্ণতা থাকে। আর তখন হচ্ছে চাপ নিম্ন থাকতে হবে, তবেই একমাত্র বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ঠিক আছে? চলে আসে তারপরের কোশ্চেনে। কি বলেছে দেখো, এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন। এসটিপিতে 8 গ্রাম SO2। তো দেখো অ্যাকচুয়ালি SO2 যদি আমরা দেখি তাহলে SO2 অ্যাকচুয়ালি সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইডের মধ্যে সালফার যেটা, সেটা হচ্ছে ভর কত? 32। এবং তারপরে মানে সালফারের একটি পরমাণু, তারপরে এখানে অক্সিজেন কি দুটো পরমাণু আছে, তাহলে এক একটি অক্সিজেনের জন্য হচ্ছে 16। তাহলে অ্যাকচুয়ালি দেখো 32 প্লাস হচ্ছে 16 গুণ 2, তার মানে এখানেও 16 দুগুণে 32। 32 32 কত হচ্ছে? 64। তাহলে অ্যাকচুয়ালি সালফারের হচ্ছে মানে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 64 গ্রাম। এবার সেখান থেকে বলেছে 8 গ্রাম। ঠিক আছে? তাহলে মানে 64 কে কত ভাগ করলে 8 পাওয়া যায়? 64 কে বেসিক্যালি হচ্ছে আমাদের 8 ভাগ করলে, মানে 8 দিয়ে 64 কে ভাগ করলে তবে হচ্ছে 8 গ্রাম পাওয়া যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো এখানে বলেছে 8 গ্রাম SO2 এর আয়তন। তো দেখো 8 গ্রাম SO2 টাকে যদি আমি না ধরে যদি বলি হচ্ছে 64 গ্রাম SO2 এর আয়তন, 64 গ্রাম SO2 এর আয়তন কত হবে? 22.4 লিটার। কারণ 64 গ্রাম SO2 মানে কি 1 মোল SO2, তাই তো? আর 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে দেখো আমাদের টোটাল কত বলছিলাম আমরা? 22.4 লিটার। তাহলে 22.4 কে যদি আমরা হচ্ছে 8 ভাগ করে দিই তাহলে কত হয়? 22.4 কে হচ্ছে 8, তাহলে 8 দিয়ে হচ্ছে 22 কে ভাগ করলে যদি আমরা হচ্ছে পাশে ভাগ করি, বা তোমরা হচ্ছে আলাদা খাতায় করতে পারো এটা, তো সেক্ষেত্রে আমরা 2.8 রাখছি। তো 2.8 আমাদের কোন অ্যান্সারটা আছে? অপশন এ। তাহলে এক্ষেত্রে আমাদের কি অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? আই হোপ বুঝতে পেরেছো তোমরা পুরোটা। এখানে দেখো তারপরে বলেছে তাপ পরিবাহিতার মাত্রিয় সংকেত। তাপ পরিবাহিতার মাত্রিয় সংকেত কি হবে? ml(T⁻³ ঠিক আছে? হ্যাঁ, ml(T⁻³ এবং তারপর হচ্ছে কি কিউ, মানে যেটা আধানকে বোঝায়, Q⁻⁻⁰ ঠিক আছে? বা Q⁻⁻⁴ ওকে। তো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট। তাহলে কি ml(T⁻³ ঠিক আছে? আর Q⁻⁻ বা Q⁻⁻⁴ ওকে। তাহলে এটা হচ্ছে তাপ পরিবাহিতার মাত্রিয় সংকেত। এবার চলে আসি আমরা তারপরে, বলেছে হচ্ছে লেন্সের আলোক কেন্দ্রগামী হচ্ছে কোনো আলোক রশ্মির চ্যুতি হয়। ঠিক আছে? আচ্ছা, লেন্স আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মির চ্যুতি হয় কত ডিগ্রি বিভাগে? তো বেসিক্যালি 45 দেওয়া আছে, যে এখানে যদি আলোক কেন্দ্র থেকে হচ্ছে কোনো রশ্মি যায় লেন্সের ক্ষেত্রে, তাহলে তার চ্যুতি কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি না 180 ডিগ্রি? তো দেখো আমরা প্রত্যেকেই পড়েছিলাম যে হচ্ছে আলোক কেন্দ্র হচ্ছে আমাদের যেটা, সেই আলোক কেন্দ্র থেকে যে কোনো রশ্মি যদি যায় তার কোনো চ্যুতি হয় না। সেক্ষেত্রে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে 1.6
রাস্তার বৈদ্যুতিক বাতির প্রতিফলক রূপে ব্যবহৃত হয়। রাস্তায় যে বৈদ্যুতিক বাতি থাকে যেগুলো আমরা হচ্ছে দেখি, ঠিক আছে, তো সেগুলোর প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? তো এখানে দেখো প্রতিফলক হিসেবে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কেন? এবার তোমাদের কোয়েশ্চেন হতে পারে, কারণ গাড়ির হেডলাইটে তো অবতল দর্পণ ব্যবহার করা হয়, কিন্তু গাড়ির হেডলাইটে অ্যাকচুয়ালি আলোটা হচ্ছে অনেক দূর যেতে হয়, কিন্তু রাস্তার যেটা বাতি সেখানে কিন্তু অ্যাকচুয়ালি অনেক দূর যাওয়ার দরকার হয় না, সেখানে অ্যাকচুয়ালি আলোটা বেশি ছড়ানোর দরকার হয়, তার ফলে এখানে প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা খেয়াল রেখো। তো দেখো এর পরের কোশ্চেন কি বলেছে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তর্জনী নির্দেশ করে। তর্জনী কোনটা নির্দেশ করে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে? অবশ্যই এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আমাদের আই হোপ তোমাদের মনে আছে যে হচ্ছে বাম হস্ত নিয়ম অনুযায়ী এরকম হচ্ছে আমাদের আঙুল যেগুলো হচ্ছে ছিল, ঠিক আছে, এরকম অবস্থা হচ্ছে আঙুলগুলো ছিল। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা দেখেছিলাম যে এখানে হচ্ছে এটা যদি বুড়ো আঙুল হয়, এটা যদি তর্জনী হয় এবং এটা যদি মধ্যমা হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি তর্জনী যেটা সেটা সবসময় কি করে, চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে। তাহলে সেক্ষেত্রে আমাদের চুম্বক ক্ষেত্রে অভিমুখ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি। কি বলেছে, তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন হয়। তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা যদি অর্ধেক হয়ে যায়, ঠিক আছে, তাহলে ভালো করে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো। তড়িৎ প্রবাহ মাত্রার সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ, তাহলে দেখো তাপের সাথে হচ্ছে যদি প্রবাহ মাত্রা, মানে প্রবাহ মাত্রা বলতে আই, তাই তো, তাহলে আর এর সাথে, তাহলে অ্যাকচুয়ালি আই এর সাথে হচ্ছে আমাদের তাপ মানে এইচ এর সম্পর্ক। তাহলে দেখো আমরা হচ্ছে জুলের সূত্র থেকে পেয়েছিলাম এইচ প্রপোর্শনাল টু, ঠিক আছে, এইচ প্রপোর্শনাল টু হচ্ছে আই স্কোয়ার। ওকে, তাহলে এইচ প্রপোর্শনাল টু কি, আই স্কোয়ার। ওকে, তাহলে এখানে সম্পর্ক থেকে বোঝো, দেখো এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আছে, তাই তো, তাহলে এখানে যদি হচ্ছে প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি এখানে যে তাপ উৎপন্ন সেটাও কত হয়ে যাবে, 1/4 হচ্ছে গুণ, ঠিক আছে, আগে যা হতো তার কি 1/4 গুণ হচ্ছে হয়ে যাবে, মানে 4 ভাগ হচ্ছে কমে যাবে। বোঝা গেল? আগে যেটা মানে 4 ভাগ যদি সম্পূর্ণ হতো, তাহলে সেটাকে 4 ভাগ করলে যা হয় তার 1 ভাগ মাত্র তাপ উৎপন্ন হবে, প্রবাহ মাত্রা যদি অর্ধেক হয়ে যায়। বোঝা গেল? তাহলে সম্পর্ক থেকে এটা মাথায় রাখতে হবে, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার থেকে এটা মনে রাখতে হবে। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে হচ্ছে সর্বাধিক ভেদন ক্ষমতা যুক্ত তেজস্ক্রিয় রশ্মিটি হলো আলফা বিটা গামা, তিনটে বলেছে, এদের মধ্যে কোনটা সর্বাধিক ভেদন ক্ষমতা? এটা আমরা বারবার পড়েছি যে এটা হচ্ছে কি গামা হবে। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে প্রদত্ত হ্যালোজেনগুলির মধ্যে সবথেকে বিজারণধর্মী হলো, প্রদত্ত যে হ্যালোজেন তাদের মধ্যে সব থেকে বেশি বিজারণধর্মী কোনটি? এদের মধ্যে আই মানে হচ্ছে আমাদের আয়োডিন সব থেকে বিজারণধর্মী। কেন? কারণ দেখো আমরা উপর থেকে যদি এক এক করে দেখি, তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন। আর আমাদের হচ্ছে বিজারণধর্মী যে হচ্ছে মানে শর্ত সেটা কি ছিল, যে যে শ্রেণী বরাবর উপর থেকে যদি নিচে নামা হয়, ঠিক আছে, শ্রেণী বরাবর উপর থেকে যদি নিচের দিকে নামা হয়, তবে কিন্তু হচ্ছে তার বিজারণ ধর্মী হচ্ছে মানে বিজারণ ধর্ম সেটা হচ্ছে বৃদ্ধি পাবে এবং জারণ ধর্ম হ্রাস পাবে। তাহলে সেক্ষেত্রে এটা সব থেকে বেশি বিজারণধর্মী হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটি হবে? এখানে আই বা আয়োডিন হবে। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। আমাদের কি বলা আছে, কোন যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? CH4, CO2, H2 আর NaCl। ভালো করে খেয়াল করো, CH4, CO2, H2 তিনটি অ্যাকচুয়ালি কিন্তু সমযোজী যৌগ। আমরা পড়েছিলাম যে সমযোজী যৌগের ক্ষেত্রে আমাদের এখানে যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সেগুলো কম হয় তড়িৎযোজী যৌগের তুলনায়। ঠিক আছে, যেখানে এগুলো হচ্ছে 100, 200 এরকম যদি হয় এর মধ্যে থাকে, সেক্ষেত্রে আমাদের NaCl এর ক্ষেত্রে 700, 800, 1000 এরকম চলে যাবে। তাহলে কি এদের ক্ষেত্রে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক দুটোই কিন্তু বেশি হয়। তাহলে এখানে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে কোনটির ক্ষেত্রে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? NaCl। নেক্সট কোয়েশ্চেন চলে আসি। আমরা বলেছি প্রদত্ত কোন যৌগটি তড়িৎ পরিবহন করতে পারে? কোন যৌগটি তড়িৎ পরিবহন করতে পারে? তো বেসিক্যালি হচ্ছে গলিত NaCl তড়িৎ পরিবহন করতে পারে। বোঝা গেল? কেন বাকিগুলো পারে না? কারণ দেখো তরল HCl, শুধুমাত্র HCl হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু এটা যদি জলীয় হতো তাহলে পারতো, কিন্তু তরল HCl বলেছে সম্ভব নয়। কঠিন NaCl হয় না, কারণ কঠিন NaCl মানে কি অ্যাকচুয়ালি খাদ্য লবণ, তাহলে এটা করতে পারে না। গ্লুকোজের জলীয় দ্রবণ, এটা একটা সমযোজী যৌগ, তাহলে এটাও করতে পারে না। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য রূপোর চকচকে বাসন কালো হয়ে যায়? তো বেসিক্যালি এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে উপস্থিতির জন্য, কারণ কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন এগুলো হচ্ছে, যেহেতু এখানে আমাদের অপশনের মধ্যে অক্সিজেন নেই সেক্ষেত্রে শুধু কার্বন ডাই অক্সাইড আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড উপস্থিতিতে কি হয়, এটা কপারের সাথে হচ্ছে বিক্রিয়া করে হচ্ছে রূপোর বাসনকে চকচকে ভাবকে কালো করে দেয়। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা হচ্ছে ক্যালামাইট কোন ধাতুর আকরিক? তো ক্যালামাইট বেসিক্যালি আমাদের হচ্ছে Zn বা জিঙ্কের হচ্ছে আকরিক হচ্ছে ক্যালামাইট। ওকে, তো প্রত্যেকটা আকরিক তোমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে Fe হোক বা Cu হোক, প্রত্যেকটার আকরিক বা Al প্রত্যেকটা আকরিক তোমাদেরকে এখানে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আয়রন দিয়েছে Fe না দিয়ে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের ক্যালামাইট কোন ধাতুর আকরিক? Zn। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে, ইথাইল অ্যালকোহলের আইসোমার হলো, ইথাইল অ্যালকোহল, তাহলে ইথাইল অ্যালকোহল C2H5OH, তাই তো সংকেত, তাহলে এর আইসোমার বলেছে, তাহলে এর মতোই গঠন। দেখো C2, ভালো করে এটা বোঝার চেষ্টা করো, C2H5, এটা অনেকের কাছে একটা কনফিউশনের জায়গা থাকে আমি জানি, তো এই জন্য এটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। H5 আর কি OH, ঠিক আছে, C2H5OH। ওকে,
তো ও এইচ। তাহলে এখানে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে কটা হাইড্রোজেন আছে, এখানে 5টা, এখানে একটা 6টা, আর এখানে কার্বন কটা, 2টো আর একটা অক্সিজেন। তাহলে দেখো 6টা হচ্ছে আমাদের হাইড্রোজেন, মানে অ্যাকচুয়ালি ফার্স্টে আমাদের কার্বন 2টো, তারপরে 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এই ধরনের হচ্ছে গঠন। এর সমান যে আইসোমার সেটা কি হতে পারে? তাহলে দেখো এমন একটা যৌগ হতে হবে যার মধ্যে হচ্ছে 6টা হচ্ছে আমাদের হাইড্রোজেন থাকবে, 2টো কার্বন থাকবে আর একটা অক্সিজেন থাকবে। তাহলে দেখো ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে এটা। এরকম সেম হচ্ছে আমরা আরেকটা হচ্ছে যদি যৌগ নিয়ে নিই তাহলে সেটার গঠন হতে পারে ঠিক এরকম, যেটাকে আমরা ডাইমিথাইল ইথার বলি। ঠিক আছে, কেমন হয় এটা দেখতে? CH3, আই হোপ যারা পড়েছো তারা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তো CH3O, তারপরে আবার CH3। তাহলে দেখো এখানে CH3 দুদিকে হচ্ছে ভালো করে লক্ষ্য করো, তাহলে অ্যাকচুয়ালি কার্বন কটা? একটা, একটা, 2টো, তাই তো? এখানে হাইড্রোজেন এখানেও 3টে আছে, এখানে 3 হবে, সরি এখানে 3 হবে, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে CH3 তাহলে এখানে 2টো কার্বন, 3টে 3টে 6টা হাইড্রোজেন, তাহলে 6টা, 2টো কার্বন আর 6টা হাইড্রোজেন পূরণ হলো। মাঝখানে আছে কি? অক্সিজেন। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2টো কার্বন, 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন এই শর্ত পূরণ করছে। তাহলে ইথাইল অ্যালকোহলের আইসোমার কোনটা হবে? ইথাইল অ্যালকোহলের আইসোমার হবে ডাইমিথাইল ইথার। ঠিক আছে, নামকরণ কিভাবে করা হচ্ছে? দুদিকে দুটো মিথাইল গ্রুপ, সেই জন্য এটা ডাইমিথাইল, আর এটা যেহেতু ইথার গ্রুপ, ঠিক আছে, এটা কার্যকরী মূলক ইথার, সেই জন্য এটা কি হবে? ইথার। ওকে, তো সেই জন্য আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট। এবার চলে আসি আমরা তারপরে, বলেছে জ্বালানির তাপন মূল্য কাকে বলে? এটা তো বই থেকে তোমরা পড়েছো বারবার। ঠিক আছে, যে কোনো জ্বালানির একক ভর বা আয়তনের হচ্ছে সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকেই বলা হয় কি? জ্বালানির তাপন মূল্য। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে পাওয়ার অ্যালকোহলের উপাদান কি কি? তো দেখো পাওয়ার অ্যালকোহল অ্যাকচুয়ালি কি, এটা আমরা প্রত্যেকেই পড়েছি, বাট নামটা একটু এটা নতুন মনে হচ্ছে। কিন্তু নামটা দেখো অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে এর মধ্যে বা যেগুলো মেশানো হয় সেগুলো আমরা শুনেছি। পেট্রোল কি 80% পেট্রোল, তার সাথে ইথানল যদি হচ্ছে মেশানো হয়, ঠিক আছে, তাহলে কি হয়? পেট্রোলের সাথে ইথানল যদি মেশানো হয় সেই মিশ্রণকে বলা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। ঠিক আছে, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা আমাদের বিভিন্ন জ্বালানি হিসেবে হচ্ছে বিভিন্ন ধরনের গাড়িতে হচ্ছে ব্যবহার করা হয়, বিশেষ করে মোটর গাড়িতে এগুলো হচ্ছে ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন 2.2। কি বলেছে? বায়ুমণ্ডলের শীতলতম স্থান কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্থান হচ্ছে মেসোস্ফিয়ার। ঠিক আছে, এটা আমরা প্রথম থেকে পড়েছি। তারপর বলেছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর, ঠিক আছে, এটা আমরা জানি, তার এসআই একক লিখতে বলেছে। ঠিক আছে, আগে আমরা একটা বলেছিলাম যে অনেক সময় কি হয়, আর এর হচ্ছে মান লিখতে বলে, এসআই এককে মান লিখতে বলে। তো এখানে কি দিয়েছে? আমাদের মান লিখতে বলেনি, শুধু এককটি লিখতে বলেছে। তাহলে একক কি হবে? জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ওকে, তো এটা খেয়াল রাখতে হবে। তারপর বলেছে কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? তাহলে কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? তাহলে আমরা একটু আগেই হচ্ছে দেখেছিলাম যে এর মানে এই কোয়েশ্চেনের সিটেই আমরা দেখেছিলাম যে একদম প্রথমে দেওয়া ছিল উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো হচ্ছে আচরণ করবে। ঠিক আছে, তারপর হচ্ছে কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? তো কঠিন পদার্থ যেহেতু দেখো আমরা হচ্ছে যখন তাপের পরিবহন পড়েছিলাম আমরা বলেছিলাম কঠিনের মধ্যে হচ্ছে পরিবহন দেখা যায়, তরলের মধ্যে হচ্ছে পরিচলন দেখা যায়, আর বায়ু মাধ্যম বা হচ্ছে গ্যাসীয় মাধ্যমে হচ্ছে বিকিরণ দেখা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কঠিন পদার্থের তাপ পরিবহন পদ্ধতি, মানে তাপ অ্যাকচুয়ালি পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে চলে আসি আমরা পরে 2.6। বলেছে যে পরম প্রতিসংখ্যের মান সর্বদা 1, ঠিক আছে, অপেক্ষা বেশি হয় কেন? তাহলে পরম প্রতিসংখ্যের মান কেন 1 অপেক্ষা বেশি হয়? তো এখানে খেয়াল করো, পরম প্রতিসংখ্য বলতে গেলে দেখো যে কোনো হচ্ছে মাধ্যম যখন হচ্ছে তার যে আলো হচ্ছে প্রবেশ করে সেটা যখন বায়ু মাধ্যম থেকে আসে, এসে তারপরে কোনো একটি মাধ্যমে হচ্ছে প্রবেশ করে, ঠিক আছে, সেটাকে বলা হয়। তার ফলে পরম প্রতিসংখ্যের ক্ষেত্রে হচ্ছে সর্বদা যেহেতু আলো থেকে হচ্ছে বায়ু হচ্ছে অন্য একটি মাধ্যমে প্রবেশ করে, এক্ষেত্রে আপতন কোণ বেশি হয়। ঠিক আছে, কারণ বায়ুর ক্ষেত্রে কি গ্যাসীয়, তাহলে গ্যাসীয় মাধ্যমে হচ্ছে আপতন কোণ সব থেকে বেশি হওয়ার কারণে হচ্ছে বেসিক্যালি এখানে সবসময় যে প্রতিসরাঙ্ক আসে সেটা সবসময় 1 অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। তারপর চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, রয়েছে কাচের পরম প্রতিসরাঙ্ক 3/2 হলে কাচ মাধ্যমে আলোর বেগ কত? তো বেসিক্যালি দেখো এখানে কাচের পরম প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে, তো আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে এখানে, যে প্রতিসরাঙ্ক ইউ যে সূত্র ছিল, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা কি বলি, মিউ ইজ ইকুয়াল টু বলা হয়েছিল যে আলোর প্রতিসরাঙ্ক বাই হচ্ছে মানে আলো মাধ্যমে বেগ এবং বাই হচ্ছে বায়ু মাধ্যমে বেগ, বাই হচ্ছে নিচে যে মাধ্যমে হচ্ছে প্রবেশ করছে সেই মাধ্যম। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে বায়ু মাধ্যমে বেগ কত থাকে? 3 × 10⁸, তাই তো? এটা হচ্ছে বায়ু মাধ্যমে হচ্ছে আলোর বেগ বা শূন্য মাধ্যমে, যেটা তোমরা যে কোনো একটা বলতে পারো, যে শূন্য মাধ্যমে আলোর বেগ বা বায়ু মাধ্যমে, তো এটা 10⁸। ঠিক আছে, তাহলে 3 × 10⁸। আর নিচে কি, নিচে যেটা সেটা আমাদের বের করতে হবে। তো এখানে মিউ এর জায়গায় মান কত দেওয়া আছে? 3/2। তাহলে এখানে আমরা 3/2 যদি লিখে দিই, ঠিক আছে, এর উপরেই আমরা ওভারল্যাপ করে লিখে দিচ্ছি 3/2। ঠিক আছে, এটা একটু বুঝে নিও, আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি মাউসে কাজ করতে হচ্ছে বলে সমস্যা হচ্ছে, বাট এটা খেয়াল রেখো। ওকে, এটা কি 3/2। তাহলে দেখো নিচে অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানি না, এটা আমরা কি ধরছি? x ধরছি। তাহলে অ্যাকচুয়ালি x এর মান কত হবে? এই 3/2 অ্যাকচুয়ালি x, দেখো এই x টা যদি এখানে উপরে চলে আসে আর এইটা যদি পুরো এপারে চলে আসে 3/2, তাহলে এপারে এসে কি 2/3 হয়ে যাবে, মানে উপরে অ্যাকচুয়ালি গুণ হচ্ছে কি 2, ঠিক আছে, উপরে 2 গুণ হচ্ছে আর নিচে কি 3 গুণ হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো 3 3 এখানে কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি মান কত হচ্ছে? 2 × 10⁸। ওকে, তাহলে এখানে আমরা কি বলতে পারি?
2 ইন্টু 10⁸8, তাহলে এখানে হচ্ছে আমাদের যে কাচ মাধ্যমে আলোর বেগ কত হবে 2 ইন্টু 10⁸8, ঠিক আছে? তো এটা খেয়াল রাখতে হবে। এবার বলেছে দেখো অবতল দর্পণে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টির একটি উদাহরণ দাও। অবতল দর্পণ, তাহলে দেখো অবতল দর্পণ কোথায় ব্যবহার হয়, তারপর বলেছে অসৎ এবং বিবর্ধিত, মানে অসৎ হবে এবং আকারে বড় প্রতিবিম্ব হবে, এরকম একটা গঠন তোমাকে দেখাতে বলেছে, ঠিক আছে? এরকম একটি উদাহরণ দিতে বলেছে। তাহলে দেখো আমরা বলেছিলাম যে দন্ত চিকিৎসক বা ইএনটি যে দন্ত চিকিৎসকরা তারা যে হচ্ছে দর্পণ ব্যবহার করে, ঠিক আছে, দাঁতের ভিতরে বা মুখের ভিতরের অংশ দেখার জন্য। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু তারা যে দর্পণ বা ব্যবহার করে সেটা হচ্ছে অবতল দর্পণ, এবং এটি হচ্ছে একটি উদাহরণ যেখানে বস্তুর অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হয়, ঠিক আছে? তো এটা মনে রাখো। তারপরে আছে 2.8, একটি বর্তনীতে হিটারের তার ও ফিউজ তার কোন সমবায়ে যুক্ত থাকে। যদি তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও হিটারের তার নিয়ে, তাহলে এখানে খেয়াল রাখা হচ্ছে ফিউজ তার। তো বেসিক্যালি দেখো ফিউজ তার অ্যাকচুয়ালি কোথায় যুক্ত হয়, শ্রেণী সমবায়, কারণ একদম হচ্ছে একদম ফার্স্টে যে আমাদের ফিউজ থাকে, ঠিক আছে, বা আমাদের মেইন মিটার থাকে, মেইন মিটার থেকে হচ্ছে যে তার হচ্ছে বের হয়, ঠিক আছে, লাইফ তার, সেই তারের সাথেই হচ্ছে কিন্তু যে ফিউজ সেটা হচ্ছে যুক্ত থাকে, বোঝা গেল? তার ফলে এখানে এটা তার ফলে এটা কোথায় যুক্ত হয়, এটা হচ্ছে শ্রেণী সমবায়ের সাথে যুক্ত থাকে, বোঝা গেল? এগুলো খেয়াল রাখতে হবে। এবার বলেছে কোনো পরিবাহের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে প্রবাহিত তড়িৎ-আধান 1200 কুলম্ব হবে। কোনো পরিবাহের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে প্রবাহিত তড়িৎ-আধান 1200 কুলম্ব হবে, এটা খেয়াল রাখতে হবে। এবার দেখো আমাদের এখানে সিম্পল সূত্র মাথায় রাখতে হবে। এখানে দেখো অ্যাম্পিয়ার বলেছে, তাহলে অ্যাম্পিয়ার কিসের একক, প্রবাহ মাত্রা বা আই, তাই তো? তার সাথে এখানে কি বলেছে তড়িৎ-আধান, তড়িৎ-আধান মানে হচ্ছে কিউ। তো আমাদের সিম্পল সূত্র মাথায় রাখতে হবে। প্রবাহ মাত্রার সূত্র আমরা কি পেয়েছিলাম, যে I is equal to Q by T, তাই তো? I is equal to হচ্ছে I is equal to Q by T, তাই তো? তাহলে উপরে হচ্ছে Q আর নিচে হচ্ছে T, মানে টাইম। তাহলে এবার দেখো ভালো করে হচ্ছে I is equal to I বলেছে কত 2 অ্যাম্পিয়ার, আর এখানে তড়িৎ-আধান কত বলেছে 1200, তাই তো? তাহলে এখানে হচ্ছে দেখো এখানে 2 আছে, এপারে 1200 আছে, তাহলে T কে আমরা যদি এপারে নিয়ে যাই, কারণ যেহেতু টাইম বের করতে হবে তাই টাইমকে আমরা এখানে নিয়ে যাই, আর যদি এখানে নিচে হচ্ছে 2 লিখি আর উপরে 1200, তার মানে কি 1200 কে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, 2 দিয়ে 1200 কে ভাগ করলে কত হবে 600। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সময় কত লাগবে 600 মিনিট বা 10 ঘন্টা, কারণ 1 ঘন্টায় কি 60 মিনিট, তাহলে সেক্ষেত্রে আমাদের 600 মিনিট বা 10 ঘন্টা হচ্ছে সময় লাগবে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। এবার বলেছে 2.10, নিউক্লিয়াসের ভর ত্রুটি কাকে বলে। নিউক্লিয়াসের মোট ভর ও নিউক্লিয়ন, অ্যাকচুয়ালি দেখো নিউক্লিয়ন বলতে কি বোঝায়, নিউট্রন আর প্রোটন সংখ্যাকে বোঝায়। এবার যদি একটি নিউক্লিয়াসের কেন্দ্রে নিউট্রন আর প্রোটন সংখ্যার ভরকে পরিমাপ করা হয়, আর তারপরে যদি নিউক্লিয়াসের কেন্দ্রটাকে ধরে পরিমাপ করা হয়, তাহলে দেখা যায় তাদের মধ্যে ভরের একটা পার্থক্য আছে, ঠিক আছে? তো এই ভরের পার্থক্য অ্যাকচুয়ালি কি, এটাকেই বলা হয় ভর ত্রুটি। এবার এটা কেন হয়, কারণ দেখো নিউক্লিয়াসের কেন্দ্রে কিন্তু হচ্ছে যেটাকে নিউক্লিয়ন বলছি, সেখানে শুধু প্রোটন আর নিউট্রন থাকছে, ওকে, এদের মোট ভর। আর নিউক্লিয়াস বলতে কি, প্রোটন নিউট্রন ছাড়াও এর মধ্যে অনেক ধরনের হচ্ছে কণা আছে বলে এটা মনে করা হয়। তো এই ভরটাকে হচ্ছে বোঝাচ্ছে। তাহলে দুটো ভরের মধ্যে কি একটা পার্থক্য দেখা যায়, তো সেই পার্থক্যকেই কি বলা হয়, ভর ত্রুটি, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো এটা। হ্যাঁ, আচ্ছা, চলে আসি আমরা এবার নেক্সট কোয়েশ্চেন। বলেছে কুলম্ব এককে আলফা কণার আধান কত। কুলম্ব এককে আলফা কণার আধান, তো কুলম্ব এককে আলফা কণার আধান কত 3 ইন্টু, তো দেখো কুলম্ব এককে আলফা কণার আধান কত হবে 3.2 ইন্টু 10⁻19 কুলম্ব, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কুলম্ব এককে আলফা কণার আধান কত হবে 3.2 ইন্টু 10⁻19 কুলম্ব, ঠিক আছে? কারণ এটা কুলম্ব এককে চেয়েছে, তাহলে আমাদের এটা কুলম্বে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এবার বলেছে কি দেখো, বলেছে জলীয় দ্রবণে আয়নিত হয়ে অর্থাৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী পদার্থের নাম লেখো। জলীয় দ্রবণে আয়নিত হয়ে, জলীয় দ্রবণে কি হয় আয়নিত হয়, মানে প্লাস মাইনাস আকারে ভেঙে যায় এবং পরিবহন করতে, মানে অ্যাকচুয়ালি কি পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী পদার্থ। তাহলে দেখো HCl হচ্ছে অ্যাকচুয়ালি সমযোজী, ঠিক আছে? কিন্তু এটা জলীয় দ্রবণে মানে জলের সাথে যখন হচ্ছে যুক্ত হয়, জলীয় দ্রবণ তৈরি করা হয়, তখন কিন্তু এটা হচ্ছে আয়নীয় হয়ে মানে অ্যাকচুয়ালি প্লাস এবং মাইনাস আকারে H প্লাস এবং Cl মাইনাস আকারে ভেঙে যায়, ঠিক আছে? গিয়ে তখন এটা তড়িৎ পরিবহন করতে পারে, বোঝা গেল? চলো চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছি কি একটি চ্যালকোজেন মৌল হলো, একটি চ্যালকোজেন মৌল কি অক্সিজেন, এবং অক্সিজেন ছাড়া আমরা এখানে অন্য মৌলও বলতে পারি। অক্সিজেনের শ্রেণী বরাবর মানে 16 নম্বর শ্রেণীতে যত মৌল আছে তাদের যে কোনো কারণে আমরা নাম দিতে পারি, ঠিক আছে? বাট এখানে আমরা প্রথমটাই নিয়েছি অক্সিজেন, ঠিক আছে? তোমরা চাইলে অক্সিজেন ছাড়া হচ্ছে সালফার নিতে পারো বা নিচের বাকিগুলো হচ্ছে নিতে পারো, ঠিক আছে? চলো চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে সরল কিটোনের আইইউপ্যাক নাম কি। তো দেখো সরল কিটোন, কিটোন হতে গেলে মিনিমাম হচ্ছে তোমাকে এপারে একটা সি, মাঝখানে হচ্ছে আমাদের কিটোনের হচ্ছে সি, যার সাথে দুটো হচ্ছে আমাদের অক্সিজেন যুক্ত থাকবে, ঠিক আছে? দুটো অক্সিজেন যুক্ত থাকবে মানে দুটো কার্বনের সাথে, সরি মানে একটা কার্বনের সাথে এইভাবে অক্সিজেন, যেটাকে আমরা কিটোন গ্রুপ বলি অ্যাকচুয়ালি, বা কিটো গ্রুপ বলি। আর এপারে আর একটা হচ্ছে সি থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই দুদিকে সি এর সাথে অ্যাকচুয়ালি কি এইচ হচ্ছে তিনটে করে থাকবে, ওকে? তাহলে এখানে তিনটে করে এইচ, এখানেও হচ্ছে তিনটে এইচ থাকবে, ওকে? এটা হচ্ছে থাকবে। এবার দেখো এটা হচ্ছে কি সব থেকে সরল কিটোন, এর থেকে ছোট আর হয় না। তাহলে সরল কিটোনের নাম কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখো ভালো করে, তিনটে কার্বন, একটা দুটো তিনটে, আর 2 নম্বর জায়গায় হচ্ছে কি আছে কিটো গ্রুপ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 2
প্রপার নন, ঠিক আছে, অ্যাকচুয়ালি নোন হতো, এটা নয় ওকার ন, ঠিক আছে, এটা তোমরা ঠিক করে নেবে। প্রপার নন হয়ে গেছে, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, বাট এটা তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে, একটা টাইপিং মিস্টেক, টাইপ করতে গিয়ে এরকম হয় ছোটখাটো। ওকে, নাও চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে অ্যাসিড, কি বলেছে অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশন ইথিলিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম লেখো। তো অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশন যে প্রক্রিয়া, ঠিক আছে, এই প্রসেস গুলো হচ্ছে আমরা পড়েছিলাম। তো এইগুলোর মধ্যে হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের যে হাইড্রোজেনেশন, এখানে ইথিলিন যখন প্রস্তুত হয়, অ্যাকচুয়ালি এখানে অ্যাসিটিলিন থেকে হচ্ছে ইথিলিন এবং ইথিলিন থেকে হচ্ছে আমাদের ইথেন তৈরি হয়। তো এই যে পুরো প্রসেসটা, এখানে অ্যাকচুয়ালি অনুঘটক হিসেবে কাজ করে আমাদের প্ল্যাটিনাম বা হচ্ছে র্যানি নিকেল বা নিকেল, এগুলো হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে। তো যে কোনো একটার নাম তুমি বলতে পারো, ঠিক আছে, অনুঘটকটি হলো প্ল্যাটিনাম দিতে পারো অথবা নিকেল দিতে পারো, ঠিক আছে, দুটো দেওয়ার দরকার নেই, বাট আমরা এখানে দুটো রেখেছি তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। নাও এবার চলে আসি আমরা কোন অজৈব অ্যাসিড প্রস্তুতিতে সোডা ব্যবহৃত হয়। তো দেখো অ্যাকচুয়ালি সোডা বলে এখন পর্যন্ত সোডা হতে পারে, কিন্তু সোডা বলে এরকম কিছু আমি শুনিনি। তো সেক্ষেত্রে তোমরাও অনেক সময় এটা নিয়ে কনফিউজড হয়ে যাবে। তো এরকম কিছু কোয়েশ্চেন হচ্ছে স্পেলিং মিস্টেক বলো বা কিছু কিছু জায়গায় কি হয়, কোয়েশ্চেন হচ্ছে জাস্ট তুলে দিয়ে দেয়, সেক্ষেত্রে হচ্ছে সেটা মানে ঠিক আছে না ভুল আছে সেটা হচ্ছে অনেক জায়গায় চেক করে না। তো এই জন্য এই ধরনের প্রবলেম গুলো হয়, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন এই জন্য আমি অ্যান্সার করিনি, কারণ এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি মাধ্যমিকে কিন্তু আসে না। তো সেই জন্য এটা নিয়ে তোমাদের টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, এই ধরনের কোয়েশ্চেনকে তোমরা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। এরপরে কি বলেছে, বলেছে একটি অজারক অ্যাসিডের নাম লেখো। অজারক অ্যাসিডের নাম কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, তাহলে একটি অজারক অ্যাসিডের নাম কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার চলে আসি আমরা 2.16, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়াম গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হবে। তো উৎপন্ন কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যাকচুয়ালি নাইট্রোজেন গ্যাস হচ্ছে উৎপন্ন হয়, ঠিক আছে। তো কিউপ্রিক অক্সাইডের উপর অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়ার মধ্যে যেহেতু নাইট্রোজেন আছে, তো এখান থেকে ভেঙে গিয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়। তো এখানে সিলভার নাইট্রেট, এখানে AgNO3, তো এখানে হচ্ছে অ্যানোডে অ্যাকচুয়ালি হচ্ছে নাইট্রোজেন গ্যাস হচ্ছে উৎপন্ন হয়। ওকে, তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেন, রয়েছে পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে সি থেকে এলইউ পর্যন্ত মৌলগুলি কি নামে পরিচিত বা কি নামে অভিহিত। তো বেসিক্যালি দেখো এটা যেহেতু ল্যান্থানাইটের মধ্যে থাকে, সি থেকে হচ্ছে এলইউ পর্যন্ত, লুটেশিয়াম পর্যন্ত, তো সেই জন্য এদেরকে বলা হয় কি ল্যান্থানাইটস মৌল বা বিরল মৃত্তিকা মৌল, ঠিক আছে। তো যে কোনো একটা নাম তোমাদের মনে রাখলেই হবে, ল্যান্থানাইটসও বলতে পারো, ঠিক আছে, যেহেতু ল্যান্থানাইটের সাথে যুক্ত থাকে সেই জন্য ল্যান্থানাইটস, আর অথবা বলতে পারো বিরল মৃত্তিকা মৌল। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন, রয়েছে হচ্ছে পর্যায় সারণীর কোন পর্যায়ের বাম না আচ্ছা পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্মের কি পরিবর্তন হয়। তো দেখো বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া হয় তাহলে অধাতব ধর্ম কি হয়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। মানে অ্যাকচুয়ালি দেখো আমাদের যে কোনো পর্যায় সারণীর পর্যায় বরাবর, মানে এটা কি এই বরাবর গেলে এটাকে পর্যায় বলা হয়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো এইদিকে আমাদের সব কি থাকে, ধাতু থাকে, এদিক থেকে যত এইদিকে যাওয়া যায় তত কি অধাতব ধর্ম হচ্ছে বৃদ্ধি পেতে থাকে। তাহলে কি পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিক, এটা কি বাম দিক এটা ডান দিক, তাহলে সেক্ষেত্রে বাম দিক থেকে হচ্ছে ডান দিকে যদি যাওয়া হয় তাহলে কি হয়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়, ঠিক আছে। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট দণ্ড, ঠিক আছে, এটি ঠিক না ভুল। তো এটা অবশ্যই হচ্ছে ভুল, কেন, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমাদের গ্রাফাইট দণ্ড না, এখানে ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি প্ল্যাটিনাম দণ্ড, ঠিক আছে। তো এগুলো খেয়াল রেখো। আচ্ছা তারপরে কি বলেছে, বলেছে দার্শনিকের উল কাকে বলে। তো অ্যাকচুয়ালি জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল, ঠিক আছে, এটা খেয়াল রাখো, জিঙ্ক অক্সাইড যেটা সংকেত হচ্ছে ZnO। ওকে, তো এটা একটা যৌগ যেটাকে দার্শনিকের উল বলা হয়। তারপর হচ্ছে ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি কি কি। তো দেখো ডুরালুমিন আমরা বলেছিলাম হচ্ছে এটার প্রধান হচ্ছে যেটা সংকর ধাতু সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এছাড়া এর মধ্যে আর কি কি মেশানো থাকে, কপার থাকে, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন অনুপাতে মেশানো থাকে। তার মধ্যে অ্যালুমিনিয়াম থেকে সব থেকে বেশি প্রায় 80%, প্রায় 10 টু হচ্ছে 15% মতো আমাদের কপার থাকে, তারপরে কিছু কিছু পরিমাণ হচ্ছে 0.5% ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এগুলো থাকে। ওকে, তারপরে চলে আসি আমরা ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদান কি। তো ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদান কি, ব্রোঞ্জ ও কাঁসার হচ্ছে প্রধান উপাদান হলো কপার, ঠিক আছে, কারণ কপার এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ থাকে, বাকিগুলো হচ্ছে অল্প অল্প পরিমাণে হচ্ছে থাকে, ঠিক আছে। তো এগুলো খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের আজকে পেজে হচ্ছে যতগুলো হচ্ছে কোয়েশ্চেন ছিল সেগুলো আমরা অ্যান্সার করলাম। তো স্টুডেন্ট আই হোপ তোমরা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করছো, কমেন্ট করে জানাচ্ছো যে যে প্রবলেম গুলো হচ্ছে। আর এছাড়া তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্রত্যেকে ফার্স্ট টু লাস্ট হচ্ছে ক্লাসগুলোকে দেখো, এবং ক্লাসগুলো দেখে যদি তোমাদের ভ্যালুয়েবল মনে হয়, যদি মনে হয় যে হ্যাঁ সত্যি কিছু কন্টেন্ট আছে, তাহলে অবশ্যই বলবো বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তাদের জন্য হচ্ছে টেস্ট পেপার সিরিজগুলো এখন ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে বঙ্গ পাঠশালায় কমেন্ট করো। ওকে।